ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। সরকার গঠনের 3.5 মাসের মাথায় তার এই পদত্যাগ নানা আলোচনার জন্ম দিয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো নির্বাচিত খবরের আজকের আয়োজনে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমি এস আল আরেফিন। আর আমার সঙ্গে আছেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থশঙ্কর সাহা। পার্থশঙ্কর সাহা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। পার্থশঙ্কর সাহা, এই মুহূর্তে আসলে গতকালকে থেকে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে দেশ জুড়ে এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে সরকার গঠনের মাত্র 3 মাসের মাথায় সেই পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। যদিও তিনি তার সেই পদত্যাগপত্রে অসুস্থতার কথা উল্লেখ করেছেন, কিন্তু এটা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। আসলে কারণটা কি? অসুস্থতা নাকি অন্য কিছু রয়েছে এর পেছনে? দেখেন, যে কোনো মানুষ তো আসলে অসুস্থ হতেই পারেন, আর সে কারণে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা রকম বিঘ্নও ঘটতে পারে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে এই অসুস্থতা শব্দটার আবার নানা রকম মানে আছে আর কি। অনেক ক্ষেত্রে এটা রাজনৈতিক প্রয়োগ থাকে এবং রাজনৈতিক ব্যবহার হয়। দীপেন দেওয়ানের ক্ষেত্রে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি দীর্ঘদিন ধরে। তার পরিবারের অনেক মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে। আর যে মুহূর্তে তিনি পদত্যাগটা করলেন, এটা একেবারে দায়িত্ব পালনে তিনি অক্ষম এইরকম শারীরিক অবস্থার মধ্যে গেছেন, কেউ তা বলতে পারে না। আমার সাথে গত মাসের শেষ 21 তারিখের দিকে তার দীর্ঘ একটা সময় কথা হয়েছে। আমাদের প্রথম আলোর কার্যালয়ে তিনি একটি অনুষ্ঠানে এসেছিলেন। তো তখনও কিন্তু নানা রকম আলাপচারিতায় আমি তাকে এই শারীরিক অবস্থার কথা বলেছি। তখনও তিনি কিন্তু বলেছেন উনি ভালো আছেন, সুস্থ আছেন। আর এটা তো এখন স্পষ্ট আরিফিন, যে এটা আসলে একটা কি বলবো, যে কারণ দেখানোর জন্য দেখানো। এর পেছনে আসলে নানা রকম ব্যাপার আছে, যেটা কিনা প্রায় বাংলাদেশের ইতিহাসে বলা যায় যে আমাদের জানা মতে সরকার গঠনের মাত্র 3 মাসের মধ্যে একজন মন্ত্রী পদত্যাগ করলেন, এটা ঘটেছে কিনা সন্দেহ আছে আর কি। এখন বিরল বলা যায় আর কি। তো এই অবস্থায় অসুস্থতার প্রশ্নটা তাহলে আমি বললামই আপনাকে যে এটা আসলে রাজনৈতিক অসুস্থতা। এই অসুস্থতা আসলে সঠিক নয়, কারণ তিনি হয় পদত্যাগে বাধ্য হয়েছেন বা তাকে করতে হয়েছে কোনো কারণে, নানাবিধ কারণে এখানে কথা বলা হচ্ছে। তো অন্ততপক্ষে অসুস্থ এখানে কারণ বিষয় না, এখানে রাজনৈতিক কারণটা মুখ্য। তিনি রাজনীতির মানুষ এবং রাজনৈতিক কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এই রাজনৈতিক কারণগুলো ছাড়া আসলে আর কি কি বিষয়ে আলোচনায় আসছে আসলে আপনারা কি জানছেন? না, একটা হচ্ছে যে দেখেন, যেটা ছিল, উনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যখন হলেন, সে এবার একটা দুটো বিষয়। উনি ধরেন উনি জেলা জজ ছিলেন, আপনারা তো জানেন তাই না? উনি 2005 সালে সেই চাকরি ছেড়ে দিলেন। তখন তার চাকরির মেয়াদ পূর্ণ হয়নি। তিনি চাকরি ছেড়ে দিয়ে বিএনপি রাজনীতিতে যোগ দিলেন। পরবর্তীকালে তিনি দীর্ঘ সময় ধরে এই রাজনীতির সঙ্গে থেকেছেন, রাঙামাটি জেলায় রাজনীতি করেছেন। কেন্দ্রের জেলা এক সময় থাকতে পারেননি, সেটা ভিন্ন কারণ, সেটাও একটা আলোচনার বিষয়। তো পরে কেন্দ্রীয় কমিটিতে এসেছিলেন, কিন্তু দলকে উনি ছাড়েননি এবং দলও তার মর্যাদা দিয়েছে, তার এই যে ত্যাগের মর্যাদা দিয়েছে। গত নির্বাচনে তাকে প্রার্থী করেছিল এবং তিনি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। সম্ভবত সেটা তার মন্ত্রিত্ব পাওয়ার একটা বড় কারণ। আর হচ্ছে যে এই মন্ত্রণালয়টা গঠিত হলো হচ্ছে আপনার পার্বত্য চুক্তির একটা ফসল, তাই তো? 1997 সালের যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি 2রা ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল তৎকালীন সরকার এবং জিএসএস এর মধ্যে, তার একটা ফসল। 98 সালে এই মন্ত্রণালয় যখন প্রথম গঠিত হয়, তখন সেখানে কল্পরঞ্জন চাকমা, উনি খাগড়াছড়ির এমপি ছিলেন, তিনি প্রথম মন্ত্রী হলেন। এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে সব সময় ধরেন তত্ত্বাবধায়কের সময় দু একটা ইয়ে ছাড়া, মন্ত্রণালয় হয়তো প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার ইয়েতে ছিল, কিন্তু অবশ্যই সেখানে একজন পাহাড়িকে মূল দায়িত্বটা পালন করতে দেওয়া হয়েছে। এটা বরাবরই চলে এসছে। আমরা গত সরকারের সময় দেখেছি সেখানে পূর্ণমন্ত্রী ছিল। এবার এই অদ্ভুতভাবে সেখানে একজন পাহাড়িকেই, দীপেনবাবুকেই মন্ত্রী নিয়োগ দেওয়া হলো, কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে দেওয়া হলো চট্টগ্রামের হাটহাজারী আসনের মীর হেলাল উদ্দিন সাহেবকে, যিনি পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাই নন। তো এই নিয়ে তখন পাহাড়িদের মধ্যে কিন্তু বেশ একটা ক্ষোভই বলা যায় ছিল, এবং সেটা নিয়ে আমরা কিন্তু রিপোর্টও করেছি। এটা পার্বত্য চট্টগ্রাম চুক্তির যে মূল চেতনা, তার সঙ্গে আসলে এটা যায় না। তারপরেও এটা করা হলো এবং এটা নিয়ে দীপেনবাবু কিন্তু মনে মনে ক্ষুব্ধ ছিলেন, তার অসন্তোষ ছিল। তবে সেই অসন্তোষে তিনি যে সরকারে আছেন, সেই সরকার খুব বেশি দৃষ্টি দিয়েছে বলে মনে হয় না। এবং আমরা এই নিয়ে আমরা কিন্তু প্রতিবেদনও করেছিলাম প্রথম আলোতে। তো সেটা নিয়ে তার
সমস্যা ছিল, এটা আমি নিশ্চিতভাবেই আপনাকে বলতে পারি। সেটা তিনি তার কাছের মানুষজন তাদেরকে জানিয়েছেন যে এটা নিয়ে তার নানা রকম অসুবিধা হচ্ছিল, সেটা একটা বিষয় আছে। সর্বশেষ যে ঘটনাটা হয়েছে, আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে একটা ইউনিক কাঠামো আছে, এটা পার্বত্য চুক্তির মাধ্যমে হয়েছে, যে সেখানে বাংলাদেশের সব জায়গায় জেলা পরিষদ আছে, কিন্তু এই জেলা পরিষদের নেচারটা খুব ভিন্ন। এবং স্থানীয় সরকার যারা নিয়ে কাজ করেন তারা বলেন যে এটা বাংলাদেশের যে 3 জেলা পরিষদ, যে 3 পার্বত্য জেলা পরিষদ, সেটার একটা মানে সেটা স্থানীয় স্বায়ত্তশাসনের একটা চমৎকার উদাহরণ। কারণ কি আমি বলি আপনাকে, এখানে অনেকগুলো বিষয়, যেমন ধরেন কৃষি, শিল্প, বন ইত্যাদি নানা বিষয় কিন্তু হস্তান্তরিত হচ্ছে জেলা পরিষদের কাছে। শিক্ষার মতো, প্রাইমারি শিক্ষার মতো বিষয়গুলো, মানে এখানে নিয়োগ, নানা রকম দেখভাল করা, এগুলোর কাজগুলো করবে হচ্ছে এই জেলা পরিষদগুলো। আর এগুলোর সমন্বয় করবে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, যেটার প্রধান এই চুক্তির পর থেকে হয়ে আছেন পার্বত্য চুক্তি সম্পাদনকারী যে দলটি, জনসংহতি সমিতি, সেটির প্রধান জ্যোতিরেন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা। তো ওই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে সমন্বয় করা, আর এই 3টা প্রতিষ্ঠান কাজ করবে। কিন্তু ঘটনাক্রমে এখনো পর্যন্ত এই 3 জেলা পরিষদে কখনো নির্বাচন হয়নি, এবং যখন যে সরকার এসছে তখন সেই সরকার তাদের যে দলীয় লোকজন তাদেরকে দিয়ে এগুলো পরিচালনা করে। তারাও দীপনবাবুরা এখানে এই কাজটাই করতে চাচ্ছিলেন, কিন্তু কাজটা করার ক্ষেত্রে তিনি কিছু বাধার সম্মুখীন হয়েছিলেন। আমি গত ঈদের আগে আর কি আমি বললাম আপনাকে, আমি যখন বললাম যে জেলা পরিষদ, উনি বললেন যে ঈদের আগেই হয়ে যাবে জেলা পরিষদগুলো, কারণ বাংলাদেশের সমস্ত জেলা পরিষদে নিয়োগ হয়ে গেছে, বিএনপি তার প্রশাসকদের বসিয়েছে, কিন্তু এই 3টে জেলা পরিষদে এখনো পর্যন্ত হয়নি। তো সেটা ডিলে হচ্ছিল বলে সরকারের এক ধরনের ক্ষোভের কথা আমরা শুনেছি, ভেতর থেকে এক ধরনের ক্ষোভ ছিল। কিন্তু কেন ডিলে হচ্ছে সেখানেও কিন্তু ওই সমস্যাটাই আছে, যে নিয়োগ নিয়ে। এখন উনি বলছিলেন যে আমি আসলে এমন মানুষকেই দিতে চাই, তারা নিঃসন্দেহে বিএনপিরই হবেন, কিন্তু তারা যেন ভালো ইমেজের হন। হ্যাঁ, যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, বা আর্থিক কোনো তসরুপ লেনদেনের অভিযোগ নেই, এই ধরনের মানুষকে তিনি দিতে চাইছিলেন। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় তার সাথে সমস্যা হচ্ছিল, এবং এরকম একটা কথা বলা হচ্ছে যে উনি যাকে পছন্দ করেছেন, বিশেষ করে তাঁর যে জেলা রাঙামাটি, সেখানে যিনি তার জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়ার কথা ছিল, তার নাম হচ্ছে মনীষ দেওয়ান। তিনি আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেখানে তিনি বলছিলেন যে একটি জরুরি সত্য কথা প্রয়োজন, আমি যদি আপনাকে বলই। তিনি একজনের নাম উল্লেখ করেছেন যে উনি আমার জন্য বলেছেন, মানে মনীষ দেওয়ান বলছেন যে দীপেন দেওয়ান তার পক্ষে কাজ করেছিলেন, তাকে চেয়ারম্যান করা হোক, সেটাই তিনি চেয়েছিলেন। মনীষ দেওয়ান কিন্তু সাবেক সেনা কর্মকর্তা, উনি লেফটেন্যান্ট কর্নেল ছিলেন আর কি। কিন্তু তার এর বিপরীতে প্রতিমন্ত্রী যিনি হেলাল উদ্দিন সাহেব, তিনি আরেকজনকে চেষ্টা করেছেন, তিনি দীপেন তালুকদার, জেলা বিএনপির সভাপতি। এই কারণেই এটা মেনে নিতে না পারি তিনি দীপেনবাবু পদত্যাগ করেছেন বলে মনীষ দেওয়ান তার ফেসবুক পোস্টে এটা বলেছেন। এটার সত্য আমরা জানি না, কিন্তু এ ধরনের কথা বাজারে যথেষ্ট রকমভাবে চালু আছে। কিন্তু যে কোনো কারণেই হোক, এই জেলা পরিষদ নিয়োগটা নিয়ে তিনি যে ক্ষুব্ধ ছিলেন, এ ব্যাপারে আসলে কোনো সন্দেহ নাই। আর অপর আর কিছু মানে কারণের কথা বলা যায়, যেমন ধরেন যে পার্বত্য চুক্তির ব্যাপারে এটা তার একটা কমিটমেন্ট ছিল, যে এই চুক্তিটাকে উনি আমাকে বলেছিলেন যে প্রয়োজনে কিছু সংযোজন বিয়োজন করে, কারণ এটা তো এমন না যে কিছু করা যাবে না, কিছু সংযোজন বিয়োজন করে আসলে উনি করতে চান। আপনি জানেন যে এখানে একটা পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভূমি সমস্যা। সেখানে একটা কমিশন গঠিত হয়েছে, এই কমিশন এখন পর্যন্ত কোনো কাজ করতে পারে না। কমিশন যখনই কোনো বৈঠক করতে যায় তখন কিন্তু সেখান থেকে বাধা আসে। তো তিনি সেই বাধাগুলো দূর করার চেষ্টা করছিলেন বা করার কথা বলছিলেন। তো এটা আসলে হয়তো অনেককেই খুব একটা খুশি করেন। তো এগুলো আসলে কোনো না কোনোভাবে তার এই পদত্যাগের পেছনে কিছুটা হলেও কাজ করেছেন। আচ্ছা, দীপেন দেওয়ানের পদত্যাগের পর আমরা জানতে পারছিলাম যে গতকালকে থেকে রাঙামাটিতে এক ধরনের বিক্ষোভ চলছে। এই মুহূর্তে কি অবস্থা? রাঙামাটি কি স্বাভাবিক হয়েছে নাকি এখনো সেই একটা বিষয় দেখেন, যে উনি যখন পদত্যাগ করলেন, দীপেন দেওয়ানের কথাটা বলি, তিনি আসলে হ্যাঁ বিএনপির রাজনীতি করেন, কিন্তু দলমত মানে নির্বিশেষে তার এক ধরনের কিন্তু গ্রহণযোগ্যতা আছে। দেখেছেন, তো সেখানে দেখেছে এটা আছে। এবং ওনার একটা বিষয় আছে, উনি কিন্তু খুব মানে মিতভাষী মানুষ। কারো বিরুদ্ধে যে কখনো বিষোদগার করেছেন আমি অন্তত শুনিনি, বা কেউ কখনো বলেননি। ওখানকার মানে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা আছেন, সে এখন ভিন্ন দলেরও হতে পারেন। তো সব কিছু মিলে তার এক ধরনের গ্রহণযোগ্যতা আছে। তো এই জিনিসটা আপনি যদি আমাদের সোশ্যাল মিডিয়া তো এখন দেখবার একটা জায়গা,
আমরা সব কিছু দেখতেও পাচ্ছি রাঙামাটি তৈরি করে, বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীর ভেতরে তার এই পদত্যাগটা তারা ভালোভাবে নিতে পারেননি আর কি। তারা তারা অনেকেই মানে তাকে অভিবাদন জানিয়েছেন এবং অনেকেই মনে করছেন যে তিনি তার নৈতিকতার প্রশ্নে, তার তার নিজস্ব ভাবনার প্রশ্নে এবং স্বকীয়তার প্রশ্নে তিনি আসলে এই জবাবটা দিয়েছেন। এবং এটা কিন্তু আপনি একটা দিক থেকে দেখেন যে যত চাপ বা যাই হোক না কেন, বাংলাদেশে পদত্যাগ কিন্তু সাধারণত কেউ করতে চান না। অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে, অনেক কিছু ঘটে, ওই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা কখনো পদত্যাগের কথা ভাবেন কি না আমার যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু তিনি পদত্যাগ করে ফেলেছেন এবং মাত্র 3 মাসের 3 মাসের মাথায়। ব্যবধানে। তো এটা তো অবশ্যই খুবই সিগনিফিক্যান্ট একটা দিক আর কি। আচ্ছা, প্রথম আলোর পক্ষ থেকে কি দীপেন দেওয়ান বা যে প্রতিমন্ত্রী মীর হেলাল তার সঙ্গে কি এই পদত্যাগ ঘটনার পর যোগাযোগের আমরা চেষ্টা করেছেন এই কিনা? কথাটা তখনই আমার হয়তো বলতে হতো যে আমাদের আজকে প্রতিবেদনেও ছাপা হয়েছে যে অভিযোগটা মীর হেলালের কথা বিরুদ্ধে এসেছিল যে তার সাথে মনিমনা হচ্ছে না বা কিছু একটা, উনি কিন্তু আমাদেরকে বলেছেন যে তাকে চাচা সম্বোধন করে, যে ওনাকে আমি চাচা বলি, তার সাথে আমার ভালো সম্পর্ক। উনি নাকি ফোনও করেছিলেন ওই পদত্যাগের ঘটনার পরে, তিনি ফোনে তাকে পাননি এবং উনি বলেছেন এখন পর্যন্ত তার কোনো এই ধরনের সমস্যা হয়নি, মানে তারা মানে ভালোভাবেই কাজ পরিচালনা করছিলেন। এই ধরনের কথা উনি আমাদেরকে বলেছেন। আচ্ছা, আর দীপেন দেওয়ানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না, হয়নি? দীপেন দেওয়ানের সাথে ধরেন কোনো না আপনার তার নিকট মানুষজনের সঙ্গে কিছুটা আমরা কথা বলার চেষ্টা করেছি। তো সেই জায়গায় তিনি এই কথাগুলো, যে কথাগুলো আপনাকে আমি বললাম, যে তিনি তার যে ভাবনাটা ছিল, তার যে তিনি যে কাজগুলো করতে যাচ্ছিলেন, সেই কাজগুলো আসলে ভালোভাবে তিনি করতে পারছিলেন না, এটাই একটা বড় কারণ। পার্থশঙ্কর সাহেব, আপনি বলছিলেন যে মন্ত্রণালয় গঠনের পর থেকে আসলে এই মন্ত্রণালয়ের দায়িত্বে একজন পূর্ণমন্ত্রী হিসেবে সবসময় পাহাড়ি ব্যক্তির দায়িত্ব পালন পূর্ণমন্ত্রী ছিলেন, আবার প্রতিমন্ত্রী ছিলেন, উপমন্ত্রীও ছিলেন কখনো। তো এই মুহূর্তে যদিও প্রতিমন্ত্রী আছেন, তারপরে তো আসলে সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল এবং এক রকমের বলা যায় যে পদ্ধতিতে চলে আসছিল মন্ত্রণালয়টি, সেখানে এক রকমের ভাটা পড়লো কিনা, বা এখানে আসলে এখন ওখানে দুজন লোক আছেন পার্বত্য চট্টগ্রামের, একজন অবশ্য বাঙালি অদূত ভূঁইয়া সাহেব, আর একজন আছেন হচ্ছেন সচিন প্রুজেরি, তিনি বান্দরবানের। তো সরকার আসলে কি করবে আমরা জানি না, এই জায়গায় তার পদত্যাগপত্র তো গৃহীত হয়েছে, আমরা এখনো পর্যন্ত জানি না যে প্রতিমন্ত্রী তার কাজ চালাবেন না নতুন করে মন্ত্রী নিয়োগ দেওয়া হবে, সেটা এখনো পর্যন্ত নিশ্চিত না। কিন্তু যেটা হলো যে এখনো পর্যন্ত জেলা পরিষদটা গঠিত হয়নি, সরকার হয়তো সেদিকেই দৃষ্টি দিচ্ছে, কারণ অনেকগুলো সব জেলা পরিষদ হয়ে গেছে কিন্তু এখানে তারা করতে পারেনি। তো সেটা একটা বড় বাধা হয়ে আছে আর কি। আমরা দেখি যে আসলে কি হয় এই জায়গাটাতে। ধন্যবাদ পার্থশঙ্কর সাহা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা তখন কথা বলছিলাম দীপেন দেওয়ানের পদত্যাগের বিষয়টি নিয়ে। আমরা আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।